এটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের অবদান নয়, এটা হলো আপনাদের অবদান এবং বাংলাদেশের আজীবন স্বর্ণাক্ষরে লেখা আপনাদের রক্তের দাগগুলো লেখা থাকবে। এবং আপনাদেরকে আমরা এই প্রোগ্রাম থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পুরো বাংলাদেশে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন তাদের ফ্যামিলিকে। আর এখানে অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বাংলাদেশের আইন অঙ্গনের অনেক এক্সপার্ট উপস্থিত হয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা বিভিন্ন সময় বাংলাদেশের যারা আহত আছে, শহীদ হয়েছে, এত বড় একটা সুযোগ এসেছে, সেই সুযোগটা কাজে লাগানোর জন্য আপনারা পেশার বাইরে গিয়েও দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এবং সাংবাদিক ভাইয়েরা আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকেও ধন্যবাদ, কারণ বাংলাদেশের এই সময়ে সংস্কার বিচার এই বিষয়ে আপনারা অনেক বেশি সিরিয়াস হয়েছেন এবং প্রতিনিয়ত যারা এই বিষয়ে বাংলাদেশে বহুকাল কথা বলতেছেন তাদের ভয়েসগুলো জনমানুষের কাছে আপনারা পৌঁছে দিচ্ছেন। এই জন্য অনেক হাউস আপনাদেরকে প্রতিবন্ধকতা করা সত্ত্বেও আপনারা যে বাংলাদেশের পক্ষে এই ধরনের সার্ভিস দিয়ে যাচ্ছেন, আপনাদের ইতিহাসে স্বর্ণাক্ষরের ইতিহাসে আপনাদের প্রতি একটা অভিযোগ ছিল যে কেন আমরা স্বাক্ষর করি নাই। আমরা যদি স্বাক্ষর করতাম হয়তো আজকে এই পরিস্থিতি আমরা আসতে পারতাম না। তো আমরা আগে এটা বুঝেছিলাম, আমাদের সামনে অনেক রিস্ক ছিল যে আমরা কি জাসদের মতো হারিয়ে যাব কিনা সাইন না করে, অথবা আমরা যদি সাইন না করি পলিটিক্যাল অঙ্গন থেকে হারিয়ে যাব কিনা, এটার একটা আশঙ্কা আমাদের মধ্যে ছিল। অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ এই তর্কগুলো তুলেছিল, কিন্তু তখন আমরা মোরাল গ্রাউন্ড থেকে একটা পজিশন নেই যে এই মুহূর্তে আমাদের আহত শহীদদের এবং বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়াতে হবে। এবং আমরা সকল রিস্ক থাকা সত্ত্বেও এই ধরনের একটি বোল্ড স্টেটমেন্ট নিতে বাধ্য হই। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আজকে একটা আমাদের রেজাল্ট এসেছে, এজন্য আমরা ঐক্যমত কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। যদিও এখানে অনেকগুলো প্রসেসে ভুলভ্রান্তি রয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন প্রক্রিয়াটা আরো সম্পূর্ণভাবে নিয়ে আসা যাবে, তবে সেগুলো রাজনৈতিক দল এবং যারা এক্সপার্ট রয়েছেন তারা বসে একটা সমাধানে পৌঁছাবেন বলে আমরা বিশ্বাস রাখি। কারণ পুরো বাংলাদেশ সকল রাজনৈতিক দল এবং যারা এই বিষয়ে অভিজ্ঞ রয়েছেন তাদের কাছে দাবি জানিয়েছে। সো রাজনৈতিক দলের যারা লিডারশিপ রয়েছে, এক্সপার্ট যারা রয়েছেন, তাদের জনগণের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য যেহেতু জনগণ তাদের প্রতি এলসিপি কি জুলাই বিক্রি করে দিল নাকি, আমরা জুলাই বিক্রি করতে আসি নাই। আমরা জুলাইকে তার রাইটটাকে রাখার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা একটি তেলের ট্যাঙ্কার হিসাবে কাজ করে থাকি। আপনি জামায়াত বলেন, বিএনপি বলেন, আপনারা গত 15 বছর 53 বছরে বড় বড় জাহাজ বানিয়েছেন, কিন্তু আপনাদের জাহাজে তেল নাই। সমুদ্রে আপনারা জাহাজ ভাসিয়েছেন, সে জাহাজ ভাসানোর পরে এনসিপি বাংলাদেশের সন্ধিক্ষণে এসে কিছু তরুণ যুবা ছাত্র মিলে এসে তেল নিয়ে হাজির হয়েছে। তো রাজনৈতিক দলগুলো এই গণ অভ্যুত্থানের পরে জুলাইয়ের অনেক নেতৃবৃন্দ, জুলাইয়ের অনেক যোদ্ধা আহত এবং যারা শহীদ হয়েছেন তাদের রক্তের ট্যাঙ্কারের উপর দিয়ে তারা রাজনীতি এখন করছে। বলতে তাদেরকে এটা উপলব্ধি করতে হবে, আপনি যা তেলের ট্যাঙ্কার দিয়ে আপনাদের রাজনীতি চলছে, তাদের প্রতি যদি আপনারা মুখ ফিরিয়ে নেন তাহলে আপনাদের জাহাজগুলো বন্ধ হয়ে যাবে। এজন্য আমরা সকলকে আহ্বান জানাবো, আমরা একটা পর্যায়ে এসেছি, এটা আপনারা পিছনে আর ফেরত দেবেন না। যদি পিছনে ফেরত নেন তাহলে আগামীতে যে ইলেকশন আসতেছে, ইলেকশনে বুলেট রেভলিউশনের পরে ব্যালট রেভলিউশনের মাধ্যমে জনগণ এটা আপনাদেরকে জবাব দিবে। এই জবাব দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে শেখ হাসিনা গণভোট বা ইলেকশনের মধ্য দিয়ে হারিয়ে যায় না, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হারিয়ে গিয়েছে। আর আপনারা এমন কোনো কাজ করবেন না যে জনগণের ভোটের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আপনারা হারিয়ে যান। এতদিন পর্যন্ত বাংলাদেশে যে বিষয়টা ছিল, বাংলাদেশে কখনো কোনো কনস্টিটিউশন ছিল না বা সংবিধান ছিল না। সংবিধান বলতে মুজিবের আইন ছিল, মুজিব যা বলছে তাই সংবিধান ছিল, জিয়াউর রহমান যা বলছে তাই সংবিধান ছিল, এরশাদ যা বলছে তাই সংবিধান ছিল, খালেদা জিয়া যা বলছে তাই সংবিধান ছিল। আর লাস্টে তো শেখ হাসিনা শেখ হাসিনার উপরে উঠে গিয়েছিল। ফলত তাকে টেনে ধরে সকল রাজনৈতিক দল নেতৃবৃন্দকে আমরা সংবিধানের অধীনে আনার চেষ্টা করতেছি। আর যেই সংবিধান তারা ব্যত্যয় ঘটিয়েছিল, যেটা তৈরি করেছিল, এটা পচা গলা একটা সংবিধান। এই সংবিধান দিয়ে বাংলাদেশ আর চলতে পারে না। এই সংবিধানের কারণে 2022 রাজপথে আমাদের শহীদ হয়েছে।
আমরা রাজপথে আর একটি লাশও বাংলাদেশে দেখতে চাই না। এই সংবিধানের কারণে আমার ভাইদেরকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে। এই সংবিধানের কারণে বাংলাদেশের যত ইনস্টিটিউশনগুলো রয়েছে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে কলাপস করা হয়েছে। বলতে এই পরিস্থিতি আমরা বাংলাদেশে বিরাজমান রাখতেও চাই না, ভবিষ্যতে দেখতেও চাই না। এই জন্য আমাদের এই পরিস্থিতি বা এই আয়োজনগুলোর মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমরা এনসিপির প্রতি আরেকটা অভিযোগ যে আমরা কখন তাহলে স্বাক্ষর করব। এটা আপনাদের জুলাই সনদের যে আদেশ, এটা ডক্টর ইউনূস শহীদ মিনারে যাবেন। গত বছরের 3 তারিখে শহীদ মিনারে এক দফা দাবি ঘোষণা করা হয়েছিল। দাবিটি ছিল আমরা ফেসিবাদী ব্যবস্থার বিলোপ চাই। আমরা এটা বলি নাই যে শেখ হাসিনার বিলোপ চাই। শেখ হাসিনার সংবিধানের উপরে উঠে একটা ফেসিস সিস্টেমের একটা হেড অফ ফেসিস সিস্টেম ছিল। হেড চলে গিয়েছেন, কিন্তু যে ফেসিবাদী যে পদ্ধতিটা সেটা কিন্তু রয়ে গিয়েছে। এই ফেসিবাদী পদ্ধতিটা বিলোপের জন্য আমরা দাবি জানিয়েছিলাম। যদি বিলোপটা হয় আমরা একটা নিউ সেটেলমেন্টে যেতে পারবো। নিউ সেটেলমেন্টে আমাদের ইনস্টিটিউশনগুলো শক্তিশালী হবে। নিউ সেটেলমেন্টে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সুন্দর হবে। নিউ সেটেলমেন্টে আলেম ওলামাদের কেউ তাক করে বলবে না তুই জঙ্গি। নিউ সেটেলমেন্টে নারীর অধিকার নিশ্চিত হবে। নিউ সেটেলমেন্টে তরুণদের অধিকার নিশ্চিত হবে। নিউ সেটেলমেন্টে শ্রমিক, মজুর, কুলি যারা রয়েছেন তাদের অধিকার নিশ্চিত করার জন্য আমরা সুচিন্তিতভাবে গত বছরে এই দাবিটা দিয়েছিলাম। এই দাবি একটি এক্সপ্লেনেশন বা পূর্ণাঙ্গ রূপ কিন্তু আজকে কনসেনসাস কমিশনের মধ্য দিয়ে এসেছে। ডক্টর ইউনূস সেই 3 তারিখে যেভাবে দেওয়া হয়েছিল, ডক্টর ইউনূস শহীদ মিনারে যাবেন তার উপদেষ্টা বর্গকে নিয়ে। উনি সেখানে আদেশ জারি করবেন, সাইন করবেন। যদি এটাতে সম্মত হন আমরাও শহীদ মিনারে যাব, এখানে আমরা সাইন করে দিব। এবং ডক্টর ইউনূসকে অবশ্যই যমুনা থেকে কোনো সাইন চলবে না, সচিবালয় থেকে কোনো সাইন চলবে না। ওনার জনগণের সম্মুখে উপস্থিত হতে হবে। যথেষ্ট ধৈর্য ধারণ করেছি আমরা অনেকদিন। যদি উনি বুঝিয়ে না দিতে পারেন তাহলে আসিফ নজরুলের বাংলাদেশে কোনো এক্সিট প্ল্যান নেই। প্রথমত ডক্টর ইউনূস শহীদ মিনারে যেতে হবে, আর এগুলো প্রস্তুত করে দিতে হবে আসিফ নজরুল রেগালয়াতে। এবং আসিফ নজরুল স্যারকে আমরা যথেষ্ট সম্মান করি। উনি বলেছিল যিনি লড়াই, অভ্যুত্থান সবকিছুতে উনি ছিল, কিন্তু ওনাকে সেই আইন মন্ত্রণালয়ে বসানো হয়েছে এই জনগণের এই কাজটা করে দেওয়ার জন্য। ওনাকে এই কাজটা করে দিতে হবে। বাকি যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন সেখানে যারা কোন দল ভিত্তিক দলীয় দাস হিসাবে যদি কাজ করে জনগণের এই সংস্কার প্রক্রিয়াটা থমকে দেওয়ার চেষ্টা চালান, তাহলে যেভাবে আপনারা বসেছেন সেভাবে আপনাদেরকে চলে যেতে হবে। তবে এবার এভাবে চলে যেতে পারবেন না, বিচারের কাঠগড়ে আপনাদেরকে দাঁড় করাতে হবে। কারণ আপনাদেরকে আমরা সম্মানিত করেছি এই জন্যই যে বাংলাদেশের জনগণের যে অধিকার, বাংলাদেশের নতুন বাংলাদেশের যে স্বপ্ন, এই স্বপ্ন বুঝিয়ে দেওয়ার জন্য। আর এটা ডক্টর ইউনূস খুবই ভাগ্যবান মানুষ। বাংলাদেশ 2.0 যেটা অথবা নিউ রিপাবলিক, এটা ওনার হাত ধরে যাত্রা হচ্ছে। উনি একজন নোবেল লরিয়েট, ওনাকে আমরা সম্মান রাখি। যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন তাদেরকেও সম্মান রাখি। আপনাদেরকে এই কাজটা করে দিয়ে যেতে হবে। এখন হলো আমাদের প্রতি কিছু অভিযোগ রয়েছে বা বাংলাদেশের জনগণের কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। 5 তারিখে আমরা শাহবাগ থেকেই ঘোষণাপত্র দিতে পারতাম, কিন্তু ওইখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি ঘটানো হয়েছে। 5 তারিখে রাজনৈতিক দলগুলো কেন ক্যান্টনমেন্টে গেল? তারা এখন এসে বলছে যে 5 তারিখে সময় চলে গিয়েছে, 6 তারিখে সময় চলে গিয়েছে। 5 থেকে 8 তারিখ পর্যন্ত রাজনৈতিক দলগুলো বাংলাদেশে কোথায় ছিল? অনেক রাজনৈতিক দলের আমির ওমারা, বিখ্যাত ব্যক্তির সাথে কথা বলেছিলাম। ওনারা বলল যে আমাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছে ফোন দিয়ে, আমরাও কিছু বুঝতে পারতেছিলাম না বাংলাদেশে কি হচ্ছে। তাহলে ভাই আপনি রাজনীতিটা করলেন কেন? জনগণের এই ইমার্জেন্সি সিচুয়েশন আপনি কোনো রেসপন্স করতে পারেন নাই। আপনি কেন ক্যান্টনমেন্টে গিয়েছেন? আপনি শাহবাগে আসতেন, আপনি জনতার কাতারে আসতেন, আপনি যখন জনতা মাঠে তখন আপনি ক্যান্টনমেন্টে। তো ক্যান্টনমেন্টে আপনি হাজিরা দিতে হয়েছে কারণ গত 15 বছরে আপনি ক্যান্টনমেন্টের পিছনে দরজা দিয়ে হাজিরা দিয়েছেন। ফলত আপনার ওই দিন বাধ্য হয়ে ক্যান্টনমেন্টে আপনাকে উপস্থিত হতে হয়েছে। কিন্তু আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল, আমরা ক্যান্টনমেন্টে যাইনি। আমরা জনতার কাতারে ছিলাম। আস্তে আস্তে করে এই বিষয়ে জনমত তৈরি করেছি। কনসেনসাস কমিশনের মাধ্যমে কিভাবে বাংলাদেশে একটি নতুন রিপাবলিক নিয়ে আসা যায় সেই প্রচেষ্টাটা আমরা চালিয়ে যাচ্ছি। ফলত এই দায়ভারটা আমাদের নাই, দায়ভারটা হলো যারা ক্যান্টনমেন্টে। আর যদি দায় মুক্তি পেতে চান তাহলে এখনো সময় আছে। এই সংস্কার কমিশনের যে রিপোর্টটা এসেছে সেটা জনগণের প্রাপ্য হিস্সা, যেটা সাইন করে এবং বাস্তবায়ন প্রক্রিয়া গিয়ে জনগণকে আপনারা বুঝিয়ে দিন।
এখন এই সংস্কার প্রক্রিয়া যদি আমরা বাংলাদেশে এস্টাবলিশ বা বাস্তবায়ন করতে না পারি তাহলে কি হবে? বাংলাদেশে এক নম্বর একটা গৃহযুদ্ধ হবে। এই গৃহযুদ্ধের মাধ্যমে বর্তমান যে জিওপলিটিক্যাল সিচুয়েশন রয়েছে, আমরা এই গৃহযুদ্ধের ভার নিতে পারবো না। ফলত রাজনৈতিক দলের কাছে আমাদের আবেদন যে আপনারা বাংলাদেশের জনগণকে কোনো গৃহযুদ্ধের মধ্যে ফেলে দিবেন না। 2 নম্বর বিষয় হলো ভূশক্তির ইনফ্লুয়েন্স গুলো আরো বাড়ার প্রক্রিয়াগত কাজ চলছে। সেই জায়গা থেকে আমরা বলবো আপনারা লন্ডন হোক, তারপরে হলো ওয়াশিংটন হোক অথবা বেইজিং হোক, কোথাও দৌড়াদৌড়ি করবেন না। ঢাকা ইজ দ্য প্রাইম। ঢাকা হলো আমাদের সেন্টার। দক্ষিণ এশিয়ার আগামীতে ঢাকাকে সেন্টার বানাতে হবে আমাদের। এই স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি। ফলত যদি বিদেশে বেশি দৌড়াদৌড়ি করেন তাহলে বাংলাদেশের জনগণের সামনে আসলে জনগণ আপনাদেরকে হয়তো ঝাড়ু মিছিল দিয়ে ঝাড়ু দিয়ে পিটাবে অথবা জুতা পিটা করবে। এই জন্য হলো আপনাদের মান সম্মান রক্ষা করার জন্য, নিজেদের বাচ্চার দিকে তাকিয়ে কথা বলার জন্য বাপ হিসাবে, মা হিসাবে জনগণের পক্ষে আপনাদেরকে দাঁড়াতে হবে। না হলে ভবিষ্যতে আপনাদের বাংলাদেশে কোনো নিস্তার নাই। তাহলে এইসব বড় বড় পার্টি চলে গেলে নতুন নতুন জনগণ থেকে অটোমেটিক পার্টি গড়ে উঠবে। আর এনসিপির যে ভবিষ্যৎ অনেকে চিন্তা করে, আমরা এটা জানি আমরা সরকার গঠন করব ভবিষ্যতে। কারণ আমরা জনগণের মধ্যে থাকবো, জনগণের কথাগুলো বলবো। জনগণ যখন আমাদেরকে আইডেন্টিফাই করতে পারবে, এরাই তো আমাদের পক্ষে কথা বলছে, জনগণ আমাদেরকে ভোট দেবে। কারণ আমরা কখনো পিছনের দরজা দিয়ে ক্যান্টনমেন্টে ঢুকবো না, পিছনের দরজা দিয়ে কোনো বিদেশি এম্বাসিতেও ঢুকবো না। আমরা জনগণের সাথে থাকবো ইনশাআল্লাহ। জনগণের সাথে আমাদের মৃত্যু হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। ফলত এই জনগণের শক্তিকে যারা ব্যাহত করতে চায়, জনগণের কনস্টিটিউশনকে বাদ দিয়ে কোনো দলীয় কনস্টিটিউশন বা ধর্মীয় কনস্টিটিউশন বা কোনো ব্যক্তির কনস্টিটিউশন যদি বাংলাদেশে কেউ কায়েম করতে চায়, বাংলাদেশে তাদের জায়গা হবে না। আর সামনে ইলেকশন আসতেছে। ইলেকশন তাহলে কেমন ইলেকশন হবে? ইলেকশন এটা হলো লাউ কদুর ইলেকশন। লাউ হলো বিএনপি, কদু হলো জামাত। তারা 4 দলীয় জোটে লাউ কদু একসাথেই ছিল। জুলাই আন্দোলন ছিল। লাউ তরকারি খারাপ না, কিন্তু আপনারা যে লাউ কদু ইলেকশন করতে যাচ্ছেন, সেই লাউ কদু ইলেকশনের আগে অনেকগুলো প্রসেস আপনাদের লাগবে। এই জন্য হলো আমরা বাংলাদেশে কোনো এই লাউ, বিএনপি আর কদু, এই জামাত, এই দুইটার কোনো ইলেকশন দেখতে চাচ্ছি না। এটা হলো নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে একই জোটে ছিল, এখন এসে একটু ভং ধরেছে যে আমরা বিরোধী, তোমরা সরকারে। এই ধরনের জিনিসগুলো বাংলাদেশের সামনে আরো বেশি স্পষ্টত হবে। আর একটি দল তো তাদের হলো এক পা দিয়ে রেখেছে ইন্ডিয়ার মধ্যে, আরেকটি দল দিয়ে রেখেছে এক পা পাকিস্তানের মধ্যে। এই জন্য ছাত্রদের মধ্যে বা বাংলাদেশের জনগণের মধ্যে নতুন করে স্লোগান তৈরি করতে হয়, যেটা হলো অনেক দলেই আপনাদের সামনে স্লোগানগুলো নিয়ে এসেছে। আমরা দিল্লিও চাই না, আমরা পিন্ডিও চাই না, আসতে চাই, বাংলাদেশে তাদের জায়গা হবে না। কারণ বাংলাদেশের যে তরুণ প্রজন্ম, 18 কোটি জনতা রয়েছে, আমরা 47-এ লড়াই করে ফেলছি, 71-এ লড়াই করছি, 24-এও করছি, 90-তেও করছি। তো তার কয়টা লড়াই করবো? আপনারা কি আমাদের রক্ত চান শুধু? এই জন্য হলো আপনাদের সামনে এখনো সুযোগ আছে। এই যে অপরচুনিটিটা এসেছে, রক্তপাত বন্ধ করুন। কারণ আগামীতে রক্তপাত হলে আপনার সন্তানেরও রক্ত ঝরবে, আপনার যে বাচ্চা রয়েছে তারও রক্ত ঝরবে। সে যদি বাংলাদেশে থাকে, অনেক রাজনীতিবিদ তো তাদের বাচ্চাদেরকে বাইরে পাঠিয়ে দিয়েছে, যারা সেলিব্রিটি রয়েছে তাদের বাচ্চাদেরকে বাইরে পাঠিয়ে দেয়। আমরা বাংলাদেশেই থাকবো, আমরা বাইরে যেতে চাই না। বাংলাদেশে আসলে আমাদের ঘুরতে হবে, এছাড়া আমাদের কোনো অপশন নাই। কারণ আপনার সুযোগ রয়েছে, আমার যে চাঁদপুরের একদম প্রান্তিক লেভেলে যে কৃষক রয়েছে তার এবিলিটি নাই বিদেশে চলে যাওয়ার পালিয়ে। সাভারে যে যারা শ্রমিক রয়েছে তাদের বিদেশে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ফলে আমাদের সামনে যে সুযোগটা এসেছে, আমাদের সামনে এটা কাজে লাগাতে হবে। তো আমরা এনসিপির পক্ষ থেকে আজকে আমাদের কিছু আলোচনা স্টার্ট করেছি, যে ওইখানে কোন কোন লোপহোল গুলো রয়েছে বা ত্রুটিগত জায়গা রয়েছে সেগুলো আমরা অ্যাড্রেস করব। যারা এক্সপার্ট রয়েছেন তাদেরকেও আমরা নিয়ে আসবো, কথা শুনবো, আপনাদের মধ্য দিয়ে জনগণের মধ্যে জানান দিব। আজকে সংস্কারের বিষয়ে একজন বাংলাদেশের বিদগ্ধ রাজনীতিবিদ বলেছেন এটা নাকি হাস্যকর। তা আপনারা দেখেন নাই ওই যে রানা প্লাজা যখন হয়েছিল বা অতীতে যখন রাজনৈতিক অঙ্গনে বাচ্চারা হলো রাজপথে লড়াই করছিল আর মন্ত্রী এমপি গুলা একটু খিকি করে হাসছিল, আপনাদেরকে সেই স্মৃতি মনে নাই? যখন এই আন্দোলনটা হচ্ছিল তখন হলে হেন তেন করে রাজাকারে বাচ্চা বলে গালি দিয়েছিল, বড় বড় আরামকে যারা চেয়ারে বড় বড় হাসি ফুটিয়েছিল, তাদেরই বংশধররা আজকে বলতেছে যে এটা নাকি হাস্যকর। আপনি কোথায় হাসি আসে একটু বলবেন আমাদেরকে, তাহলে আমরা আপনার হাসিটা একটু বন্ধ করে দিব, তাহলে আপনার কান্না আসবে না। কারণ আমাদের এখনো কান্না আসে। এই জন্য যারা যে পলিটিশিয়ানরা বাংলাদেশে খুব হাসতে ইচ্ছা করে আমাদের কাছে একটু আসবেন, আমরা আপনাদেরকে হাসি বন্ধ করে একটু কান্না ছুটিয়ে দিব।
যথেষ্ট হয়েছে, যথেষ্ট ধৈর্য ধারণ করেছি। আর বাংলাদেশে আমাদের যারা সৈনিক ভাইয়েরা এই রাজপথে নেমে এসেছিলেন, আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে আপনারা এই সৈনিকদেরকে পুরস্কৃত করুন। একটি দুটি মেডেল ধরিয়ে দেওয়ার নাই, যেটা আপনারা অফিসারদেরকে দিয়ে থাকেন। এই সৈনিকদের তেল, জল, নুনের অভাব রয়েছে। অল্প কয়েকটা টাকা বেতন পায়, সারাদিন সোজা হয়ে শটান হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু যখন পরিবারের কাছে যায় অল্প কয়েকটা টাকা নিয়ে তাদের যেতে হয়, অথচ তারা দেশ মাতৃকা রক্ষা করে চলছে। এই যে বাংলাদেশে কোনো নিরাপত্তা ছিল না, এই মানুষগুলো নিরাপত্তার কাজ করে যাচ্ছে। আপনি দেখবেন মাঠে দেখবেন সেনাবাহিনীর লোকগুলা মুখ শুকিয়ে গেছে তাদের, সারাদিন ডিউটি করে একটার পর একটা প্রবলেম তারা সলভ করে যাচ্ছে। আমরা ডক্টর ইউনূস সরকারের কাছে আবেদন জানাবো যে আপনি এই সৈনিক যারা রয়েছেন তাদেরকে আপনি পুরস্কৃত করুন, কাগজে কলমও পুরস্কৃত করুন, তাদের বেতন ভাতা বাড়িয়ে দিন এবং তাদেরকে একটি সম্মান জায়গা প্রদর্শন করুন। এবং যারা অপরাপর শিক্ষক, পেশাজীবী, বুদ্ধিজীবী যারা এই মাঠে নেমেছিল, প্রত্যেকে দাবি নিয়ে আসতেছে, তাদের দাবিগুলো পূরণ করুন। আপনি যদি তাদের দাবিগুলো পূরণ করতে না পারেন, সে তো তার ফ্যামিলিতে বাচ্চার কাছে যেতে হয়। আপনি তাকে একটা পোস্ট দিয়ে রেখেছেন যে তুমি হলো অমুক জায়গার অমুক স্কুলের হলো শিক্ষক, বাচ্চা তাকিয়ে থাকে আমার বাবা তো শিক্ষক, কিন্তু সে যখন বড় যায় তার যে একটা যে চা দোকানদার হলো বেশি টাকা ইনকাম করে। এটা কি বাংলাদেশে ফাইজলামি পেয়েছেন আপনারা? এজন্য আমরা এনসিপি রাজনীতি করবে, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া যাচ্ছে, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে আপনারা অন্য জায়গায় ঠেলে দিবেন না। আমাদের সামনে যে প্রসেসের মধ্যে দিয়ে আমরা গিয়েছি, এমন কোন বাহিনীর গোয়েন্দা সংস্থা নাই যেটা হলো অত্যাচারের মধ্যে দিয়ে আমাদের যেতে হয় নাই। বাংলাদেশের একদম প্রেসিডেন্ট হাউস থেকে একদম মাঠ লেভেলের সব জায়গা পর্যন্ত আমাদের দেখা হয়ে গিয়েছে। রাষ্ট্রের অ্যাক্টিভ সিস্টেমে কোনো পরিবর্তন হয় নাই। মন্ত্রণালয়গুলো আপনি তাহলে এখনো চিকিৎসা পাচ্ছেন, চিকিৎসা ব্যবস্থার কোনো খোঁজ নাই। যে আহত যারা এই গণঅভ্যুত্থানে আহত হয়েছে তাদেরকেও আপনি চিকিৎসা দেন নাই, শহীদদেরকে এখনো ঘুরাচ্ছেন। এখন আমাদের এনসিপির কাছে এত টাকা নাই যে আমরা তাদেরকে দিয়ে দিব, আপনার তাদেরকে দায়িত্ব নিতে হবে। রাজনৈতিক দলগুলো যদি ফোন করে অমুক জায়গায় শহীদের ফ্যামিলি তাকে 5,000 টাকা প্যাকেট ধরিয়ে দেন, এটা আসলে দায়িত্ব না। দায়িত্ব হলো তার যে স্বপ্নটা হলো বাস্তবায়ন করা। আপনারা একটা সংস্কার কথা বলেছেন, আপনারা নাকি ভবিষ্যতে বাংলাদেশের সংস্কার চালু করবেন, আর আপনার সামনেই তো এখন সংস্কার এসেছে, তাহলে আপনি কেন এটাতে সাইন করতেছেন না? এগুলো কেন বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছেন না আপনি? তাহলে এইসব ভণ্ডামি বাউতাবাজি আপনাদেরকে বন্ধ করতে হবে। কারণ বাংলাদেশে যারা তরুণরা রয়েছে তারা যথেষ্ট বুদ্ধিমান, এই বিষয়ে যথেষ্ট সচেতন, এদেরকে আপনারা কলা দেখাতে পারবেন না। এই জন্য সকলের কাছে আপনাদের আহ্বান থাকবে, যেটা সামারি কথা, ডক্টর ইউনূস শহীদ মিনারে যেতে হবে, সেখানে গিয়ে জুলাই সনদের আদেশ জারি করবেন, সাইন করবেন, আমরা সেখানে সাইন করব। সকল আহত শহীদ, জুলাই ফ্যামিলি, দেশপ্রেমিক যারা রয়েছে সকলকে আহ্বান জানাবেন, সকলে আসবে। 2 নম্বর জিনিস হলো আসিফ নজরুলের বড় দায়বদ্ধতা রয়েছে, বিচার এবং সংস্কার তার কোর্টে গিয়েছে। এখন দেখি আসিফ নজরুল কত বড় কোর্টে বল খেলে। উনি তো প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন, এখন দেখি উনি আসলে বাংলাদেশের মানুষের কতটুকু প্রয়োজনটা উনি পূরণ করে দিতে পারেন। আর অন্যান্য উপদেষ্টারাও যেতে হবে, ডক্টর ইউনূসকে শক্ত হাতে এই মাটি হতে হবে অথবা এই তরির ভার নিতে হবে। এবং ভবিষ্যতে আমাদের যারা আর্মির সৈনিক ভাইরা রয়েছেন, তারা গণঅভ্যুত্থানে এসেছিলেন, তাদেরকে পুরস্কৃত করতে হবে। আহত শহীদ ফ্যামিলি যারা রয়েছেন তাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। এবং বাংলাদেশের ব্যবসায়ী যারা রয়েছেন তারা খুব বেকায়দা রয়েছেন। নতুন বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে এই বাংলাদেশের কনসেনসাস কমিশনের মধ্য দিয়ে যে একটি প্রক্রিয়াগত জায়গা আমরা এসেছি, এটা বাস্তবায়নের আইনি ভিত্তি নিয়ে নতুন বাংলাদেশের স্টার্ট করে দিন, বাংলাদেশের মানুষকে শান্তি দিন। সেই শান্তির আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। কালকে একটা রিঅ্যাকশন দিব। আমাদের যে প্রস্তাবনাগুলো এসেছে, আমরা যে দাবিগুলো নিয়ে জানিয়েছিলাম, এখানে অনেকগুলো চলে এসেছে, ওই আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। গণভোটের বিষয় হলো জামায়াত এবং বিএনপির মধ্যে একটা মল্লযুদ্ধ চলতেছে। আমরা সেখানে মনে করি যে গণভোট আগে হতে পারে, বলে সমস্যা কোথায়? আপনার ইলেকশন ডেটে যদি গণভোটও হলো আর ইলেকশনে যে ক্যান্ডিডেট ওই ভোটও হলো, সেখানে কিছু প্রবলেম ক্রিয়েট হয়। কারণ 300 আসনে এরা জনগণ জানে, এগুলো হলো গডফাদার যায়। 300 আসনে বাংলাদেশে কোনো ভালো প্রার্থী নাই, ফলত এই গডফাদাররা মানুষকে একটা অস্ত্র তাক করে বলবে যে জুলাই সনদের জন্য তুই ভোট দিবি না, ভোট কেন্দ্রে আসা যাবে না। ভোট কেন্দ্রে তারা ককটেল নিক্ষেপ করবে, গ্রেনেড নিক্ষেপ করবে। এই জন্য হলো সরকারের আগে নির্বাচন কমিশন, একটা অথর্ব মার্কা বাংলাদেশে একটা নির্বাচন কমিশন এই সরকার গঠন করেছে। এই নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ের জন্য আগে গণভোট দেওয়া যেতে পারে। সেই গণভোটের মধ্য দিয়ে একটা সুযোগ রয়েছে, সুযোগটা আমরা কাজে লাগাতে পারি। সেই সুযোগের মধ্য দিয়ে জনগণের মধ্যে প্রচারণা করা
যে আপনারা আসুন, আপনার ভবিষ্যৎ আপনি বুঝে দিন। একটা সুযোগ রয়েছে, আমরা এখনো বলতেছি না যে এই সুযোগ না হলে বাংলাদেশ হারিয়ে যাবে কোথাও। এবং এই যে জামায়াত ইসলামী হলো লোগার হওয়াতে যে পিয়ারের কথা নিয়ে এসেছে, আমরা মনে করি যে এগুলা সংস্কারের কথা বলে তারা মুখে, অন্তরে তাদের ভাওতাবাজি রয়েছে। আমরা আপনার মধ্যে যেটা প্র্যাকটিক্যাল নাই, জন্য জামায়াত ইসলামীকে বলবো যে আপনারা একটু সংস্কার বিষয়টি বেশি করে পড়াশোনা করুন। আপনারা বড় বড় করে মাঠে গিয়ে স্লোগান দিলে হবে না, আপনাদের একটু পড়াশোনা করতে হবে। আপনাদের যথেষ্ট পড়াশোনা ঘাটতি রয়েছে। আপনারা সংস্কার প্রক্রিয়া যতগুলো মিটিং করেছেন, আলোচনা করেছেন, আপনারা যে সাইন করে দিয়েছেন, এই বিষয়ে কেন আমাদের কথা বলতে হলো? আপনাদেরকে আমরা আগে সিনজিয়া বুঝিয়েছি। আপনি রাজনীতি জনগণকে, আপনার দলীয় রাজনীতি জনগণের উপরে কেন আপনার দলীয় রাজনীতি নিয়ে যাচ্ছেন? এই জন্য তাদেরকে বলবো, তাদের সামনে যথেষ্ট একটা সুযোগ এসেছে। এমনি তারা ৭১-এর সময় একটা অনেক বড় আকাম করেছিল বাংলাদেশে, এই সময় তাদের সামনে সুযোগ এসেছে। এই সময় আপনারা জনগণের পক্ষে দাঁড়ান। আপনাদের সাথে এই যে এনসিপি কে বলা বলা, বাপ বলা, এইসব ভাওতাবাজি বন্ধ করেন। আপনাদের যথেষ্ট হয়েছে। আমরা উপরেখাটা দিয়েছি, আমরা কি করছি না সেটা বলছি না। আমরা বলছি ডক্টর, আমরা হলো ওয়াইটা তাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনার এই আমি বলছি যে ডক্টর ইউনুস ওইখানে যেতে হবে, সেটা না জানি যে আমরা সাইন করবো, কথা আমি বলি নাই। আমি বলছি আমাকে সুন্দরতম ওয়াই আমি দেখিয়ে দিচ্ছি। আমরা কালকে একটা প্রেস মিটিং করবো, সেখানে সবকিছু